আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ থেকে স্বাগতম। আমরা দুপুরে কথা দিয়েছিলাম আজকে মডেল টেস্ট 5 এর বিশ্লেষণ ক্লাস নিব। তো এটাও গুরুত্বপূর্ণ একটা মডেল টেস্ট। সবাই যুক্ত হয়ে যাও। আমাকে শুনতে পাচ্ছ কিনা আগের মতো সবাই ক্লাসটা শেয়ার করে ফেলো, যারা যারা জয়েন হয়েছো, ঠিক আছে? আর সবাই ক্লাসটা শেয়ার করে ফেলো। আমিও লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি সবার জন্য, যাতে সবাই ক্লাসটা করতে পারে আর কি, ঠিক আছে? মডেল টেস্ট 5 শুরু হবে এখন। সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আমরা ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা করব, যাতে কারো কোনো সমস্যা না হয়। সবাই শেয়ার করে ফেলো ক্লাসটা, আমরা যাতে সবার জন্যই মানে ক্লাসটা খুব ইফেক্টিভ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। মডেল টেস্ট 5 পেজ থেকে স্বাগত। আমরা দুপুরে কথা দিয়েছিলাম আজকে মডেল টেস্ট 5 এর বিশ্লেষণ ক্লাস নিব। তো এটাও গুরুত্বপূর্ণ একটা মডেল টেস্ট। সবাই কি শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ কিনা আগের মতো সবাই ক্লাসটা শেয়ার করে ফেলো, যারা যারা জয়েন হয়েছো, ঠিক আছে? আর ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো। আর সবাই কি ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? ওকে, সবাই ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো বলে ফেলো তাহলে। ওকে, আমরা শুরু করব, এখনই শুরু করব ইনশাল্লাহ। সবাই একবার শেয়ার করে মেনশন করে দাও বন্ধুদেরকে, সবাই একবার শেয়ার করে মেনশন করে দাও। মডেল টেস্ট 5 এর বিশ্লেষণ ক্লাস সবাই শেয়ার করে ফেলো, মেনশন করে দাও। আমরা খুব চমৎকার ভাবে ক্লাসটা শেষ করব। দুপুরে যারা ক্লাসটা করেছো, আগের 4টা ক্লাস যারা করেছো, ঠিক আছে? ওকে ওকে ফাইন, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ক্লাস লিংকটা একটু গ্রুপগুলোতে দিয়ে দাও, ক্লাস লিংকটা একটু গ্রুপে দিয়ে দাও সবাই, ঠিক আছে? সবাই একবার ওকে লিখো, আমরা শুরু করি। সবাই একবার ওকে লিখো, আমরা শুরু করি, বেশিক্ষণ সময় নিব না। সবাই একবার ওকে লিখো দ্রুত গতিতে, সবাই একবার ওকে লিখো, আমরা ক্লাস শুরু করবো এখন। একবার ওকে লিখে ফেলো সবাই। আচ্ছা, যারা ক্লাসটা শেয়ার করেন নাই, পরবর্তীতে দেখতে চাইলে এগুলো আর পাবেন না। শেয়ার করে রেখে দিয়েন নিজের টাইমলাইনে, যাতে কখনো দেখতে চাইলে যাতে ক্লাসটা আবার করতে পারেন। ওকে, আচ্ছা যাই হোক। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে শুরু করি। আচ্ছা ফাইন, ঠিক আছে, এবার দেখেন শুরু করি। হ্যাঁ, প্রথমে আমরা দেখেন 1 নাম্বার প্রশ্ন। এক্স এবং তার বন্ধুরা মিলে একটা ওয়েবসাইট তৈরি করলো, যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। এই কথাটা ভালো করে খেয়াল করেন, বহু স্তরে বিন্যস্ত। তার মানে এটাই বোঝাচ্ছে, বহু স্তরে বিন্যস্ত মানে হচ্ছে এই যে এটা, এই টাইপের ওয়েবসাইটটার কথা বোঝাচ্ছে, ঠিক কিনা? বহু স্তরে বিন্যস্ত, স্তরে স্তরে বিন্যস্ত, ঠিক আছে? তাহলে এই ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি? তোমরা সবাই জানো, যখন বহু স্তরে হয় তখন এটাকে বলা হয় হায়ারার্কিক্যাল বা মেনু বা ট্রি। এটার আরো দুই একটা নাম আছে, একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে ট্রি, ঠিক আছে? একটা হচ্ছে ট্রি। ওকে, এই সবগুলাই হচ্ছে কি এটার নাম। তাহলে 1 নম্বর প্রশ্ন হবে ওয়েবসাইটের স্ট্রাকচারটি হচ্ছে হায়ারার্কিক্যাল, মেনু অথবা ট্রি। এবার দেখো তারা বলছে কি কি বলছে দেখো, ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। আচ্ছা বলো তো, ওয়েবসাইটকে যখন আমরা ইন্টারনেটে দেখাতে চাই আমাদের কি কি লাগবে? আমি তোমাদেরকে পড়ানোর সময় সব সময় বলি, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে এবং ওয়েবসাইট হোস্টিং করতে হবে, 1 আর 3। ডোমেইন নেম রেজিস্ট্রেশন আর হচ্ছে ওয়েবসাইট হোস্টিং। সবাই কি বুঝতে পারতেছো কিনা বলো তো? সবাই কি বুঝতে পারতেছো কিনা বলো তো একটু? আর ফ্রেন্ডসদের মেনশন দিয়ে দিছো, শেয়ার করছো সবাই, সবাই নিজের টাইমলাইনে শেয়ার করছো। কথা যদি তোমরা ঠিকঠাক রেসপন্স করো, তাহলে আমি কালকেও আরো 2-3টা মডেল টেস্ট সলভ করে দিব। যদি তোমরা কথা শুনো, বন্ধুদেরকে মেনশন দাও, শেয়ার করো, তাহলে আমরা আরো 2-3টা মডেল টেস্ট কালকে একদিনেও সলভ করে দিব। কিন্তু দেখি যে যদি রেসপন্স কম, স্টুডেন্টসরা ক্লাস কম করে, তাহলে শুধু শুধু কেন আমি কষ্ট করব বলো? ওকে, এগুলা তো তোমাদের জন্য কষ্ট করতেছি, ঈদের ছুটিতে আছি, তারপরও মোবাইল ধরে কোন রকম তোমাদেরকে মডেল টেস্ট গুলা বুঝাই দিচ্ছি, যাতে তোমরা অনেক বেশি ভালো করতে পারো এমসিকিউতে। আচ্ছা এবার দেখো, তাহলে ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে বহু স্তরে যখন বিন্যস্ত হবে তখন এটাকে হায়ারার্কিক্যাল, মেনু বা ট্রি। আর একটা ওয়েবসাইটকে যখন আমরা ইন্টারনেটে প্রদর্শনের ব্যবস্থা করব তখন ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েবসাইট হোস্টিং করতে হবে। সি ভাষার চলকগুলা লক্ষ্য করো,
এটা অবশ্যই 1 নাম্বারটাই হবে। এটা অবশ্যই স্টুডেন্ট নেম আন্ডারস্কোর উত্তর হবে ক 1, এই যে এটাই হবে। এটা হবে না কেন? এখানে স্পেস আছে এই জন্য এটা হবে না, এখানে @ আছে এই জন্য এটা হবে না, 1 আর 2 হবে না। ঠিক আছে, 1 আর 2 হবে না। ওকে, এবার দেখো প্লাস প্লাস এন এর সমতুল্য মান কোনটি? আমরা জানি পরীক্ষায় তোমাকে এন প্লাস প্লাস দেখ বা প্লাস প্লাস এন দেখ, দুইটারই একই মান। এটা হলো এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান, এটাকে লেখা হয় এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান। ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান লেখা হয়। এই যে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসলো, সেটা হলো কি উদ্দীপকটি পড়ো 5 ও 6 নাম্বার প্রশ্নের উত্তর দাও। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলা হলো আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? সবাই ভালো করে শুনেন, বলা হলো আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে আইসিটি লেখাটি কয়বার প্রদর্শিত হবে বলেন? 2 এর জন্য প্রদর্শিত হবে, ফাইন। 4 এর জন্য প্রদর্শিত হবে, ফাইন। 6 এর জন্য প্রদর্শিত হবে, ফাইন। কিন্তু 6 তে এসে সে ব্রেক পাবে, বের হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, 2 এর জন্য প্রিন্ট করবে আইসিটি, 4 এর জন্য সে প্রিন্ট করবে আইসিটি, 6 এর জন্য সে প্রিন্ট করবে আইসিটি, কিন্তু 6 যখন ঢুকবে লুপে তখন ব্রেক হয়ে যাবে, তার মানে লুপ থেকে বের হয়ে যাবে আর প্রিন্ট করবে না, তার মানে 3 বার। ঠিক আছে, 2 এর জন্য প্রিন্ট করবে, 4 এর জন্য প্রিন্ট করবে, 6 এর জন্য প্রিন্ট করবে। ঠিক আছে, ওকে। এবার দেখো পরের প্রশ্নটা, যদি বলে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কয়বার প্রদর্শিত হবে? দেখো ভালো করে খেয়াল করো, বলা হয়েছে এই শর্তটা আর নাই, ইফ শর্তটা আর নাই, এই দুইটা শর্ত নাই। ইফ শর্তটি যদি বাদ দিই তাহলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে এটা বলছে। ভালো করে খেয়াল করো, যদি বলতেছে ইফ শর্তটা যদি বাদ দিই তাহলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে এটাই বলতেছে। তাহলে একেবারে সিম্পল কথা, ইফ যদি শর্তটা আমরা বাদ দিই তাহলে যে কাজটা করতে হবে সেটা কি বলতো? সেটা হচ্ছে কি, সে 2 এর জন্য প্রিন্ট করবে, 4 এর জন্য করবে, 6 এর জন্য করবে, 8 এর জন্য করবে এবং 10 এর জন্য করবে। ঠিক কিনা দেখো, 2 এর জন্য প্রিন্ট করবে, 4 এর জন্য প্রিন্ট করবে, 6 এর জন্য প্রিন্ট করবে, 8 এর জন্য প্রিন্ট করবে, 10 এর জন্য, যেহেতু লুপটা 10 পর্যন্ত। ঠিক আছে, তাহলে টোটাল সে 5 বার প্রিন্ট করবে। সবাই ক্লিয়ার কিনা বলো তো? এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা এটা বলো আগে। সবাই 5 বার, তাহলে যদি সে প্রথমে নর্মালি প্রিন্ট করে ব্রেক পাইলে 3 বার। ওকে, আচ্ছা, নিচের কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার হয়? এটা আমি বলবো না, তোমাদেরকে বলতে বলবো। 7 নাম্বারটা তোমরা ওই যে মেনশন করে বুঝাবা যে 7 নাম্বারের উত্তর কি হবে। তোমার ফ্রেন্ডসকে মেনশন করে বুঝাই দিবা যে 7 নাম্বারের উত্তর কি হবে। নিচের কোনটিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়? নিচের কোনটিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়? এই যে এটা, নিচের কোনটিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়? 7 নাম্বারটা উত্তর করার চেষ্টা করো। যাক, মাশাআল্লাহ, অনেকে উত্তর করেছো 7 নাম্বারটা। ওকে, ফ্লাইট সিমুলেটর। ঠিক আছে, তোমরা জানো সিমুলেটর শব্দটা থাকলে মনে করবে এটা ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, সিমুলেটর, সিমুলেটেড জিনিস। ঠিক আছে, এটা হলো ভার্চুয়াল রিয়েলিটির মূল বৈশিষ্ট্য। এটা এর আগের মডেল টেস্টেও ছিল, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এটা এর আগের মডেল টেস্টেও ছিল। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এবার দেখি তোমরা এটা পারো কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র কোনটা কোনটা হবে বলো? এনএলপি, পিএলপি, তারপরে হচ্ছে ভিশন, কোনটা কোনটা হবে বলো? ওকে, কোনটা কোনটা হবে একটু বলো তো। আচ্ছা, এটা তোমরা পারবা না, এখানে একটু প্যাচ ছিল সেজন্য হয়তো এটা পারবা না। 9 নাম্বারটা একটু দেখো। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 3টাই হবে, অনেকে বইতে যে 2টা আছে সেই 2টা দাগে দেয়, এনএলপি আর ভিশন দাগে দেয়। কিন্তু পিএলপি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র। এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, পিএলপিটা লিখে রাখো, এই যে ঠিক আছে, প্রায়োরিটি আছে না, প্রায়োরিটাইজড, আমি লিখে দিচ্ছি, প্রায়োরিটাইজড লজিক প্রোগ্রাম বলা হয়, এটাও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র, প্রায়োরিটাইজড লজিক প্রোগ্রামস। ওকে, এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কি বলা হয়, ক্ষেত্র বলা হয়, প্রায়োরিটাইজড লজিক প্রোগ্রামস। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রায়োরিটাইজড লজিক প্রোগ্রামস হচ্ছে কি, এই যে এনএলপি, পিএলপি, ভিশন। ওকে, কথা কি মনে থাকবে? তাহলে ভিশনও থাকবে, এনএলপিও থাকবে, পিএলপিও থাকবে, উত্তর হচ্ছে 3টাই।
এবার পরবর্তীতে আসেন, দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র আবিষ্কার করলেন যেটি উঁচু নিচু জায়গায় চলাচল করতে পারে, ভিডিও করে পাঠাতে পারে। এটা কি হবে বলতো? উঁচু নিচু জায়গায় চলাচল করতে পারে, ভিডিও করে পাঠাতে পারে। এটা কি হবে? উত্তরটা কি হবে বলেন তো? 10 নাম্বার। দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র আবিষ্কার করেন, দেখি 10 নাম্বার বলো তো। ওকে, 10 নাম্বারটা একটু বলার চেষ্টা করেন, 10 নাম্বারটা একটু বলার চেষ্টা করেন তো সবাই। এটা অবশ্যই তোমরা সবাই জানো, এটা একটা রোবোটিক্স এর কথাই বলা হচ্ছে। রোবটই সব জায়গায় চলাচল করতে পারে, যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায়। আর এক্স যন্ত্রটি ব্যবহার হয় কোথায়? শিল্প কারখানায়, গৃহ ব্যবস্থাপনায়। ঠিক আছে, আমরা জানি এক্স যন্ত্রটি ব্যবহার হয় শিল্প কারখানায়, গৃহ ব্যবস্থাপনায়। চিকিৎসা কেন্দ্রে এখনো তেমন একটা রোবটের ব্যবহার শুরু হয়নি, কিছু কিছু জায়গায় জাস্ট সামান্যভাবে ব্যবহার হয়। এই প্রশ্নটা 12 নাম্বারটা আমি উত্তর দিব না, তোমাদের মনে আছে কিনা দেখি। 12 নাম্বারটা তোমরাই বলো, 12 নাম্বারটাই তোমরাই বলো দেখি। 12 নাম্বারটা আমি বলবো না। হেডার ইনফরমেশন ব্যবহার হয় কোনটিতে? ক্লাস যাদের ভালো লাগতেছে তারা সবাই একবার লাভ রিয়েক্ট করো, সবাই একবার লাভ রিয়েক্ট দাও তো যাদের ক্লাসটা ভালো লাগতেছে। আর ক্লাসটা শেয়ার করে রেখে দিবা, এক্সামের আগে যে 3 দিন বন্ধ আছে, কেউ যদি একবারও দ্রুত গতিতে এই মডেল টেস্ট গুলো রিভাইজ করে ফেলতে পারো, তোমার নৈর্ব্যক্তিকের অর্ধেক প্রেশার কমে যাবে। ঠিক আছে, আর যারা এভাবে ক্লাসগুলো করতেছো, এতটা ক্লিয়ার হয়ে যাবে ক্লাসগুলো, কল্পনাও করতে পারবো না। মানে এতটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমার আর সমস্যায় হবে না ক্লাসগুলো। দেখি সবাই 12 নাম্বারটা বলেন, হেডার ইনফরমেশন ব্যবহার হয় কোনটিতে? হেডার ইনফরমেশন ব্যবহার হয় কোনটিতে? ওকে, 12 নাম্বারটা বলার চেষ্টা করেন, 12 নাম্বারটা বলার চেষ্টা করেন। হেডার ইনফরমেশন ব্যবহার হয় কোনটিতে? ওকে, হেডার ইনফরমেশন বলার চেষ্টা করেন তো। শুনেন, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যাসিঙ্ক্রোনাস মেথডে ব্যবহৃত হয় হচ্ছে কি? স্টার্ট বাইট আর স্টার্ট বিট আর স্টপ বিট। এখানে ব্যবহৃত হয় স্টার্ট বিট আর হচ্ছে কি স্টপ বিট। একটা স্টার্ট বিট, দুইটা স্টপ বিট। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। আর সিঙ্ক্রোনাস মেথডে, এই যে এটাই হলো উত্তর, উত্তর হবে সিঙ্ক্রোনাস। দুইটা হেডার বাইট ব্যবহৃত হয়, দুইটা টেলার বাইট ব্যবহৃত হয় সিঙ্ক্রোনাস মেথডে। তার মানে এখান থেকে হেডার ইনফরমেশন কোথায় ব্যবহৃত হয় পাইলাম? সিঙ্ক্রোনাস। ঠিক আছে, যারা এই ক্লাসটা আমার ক্লাসটা করেছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার দেখি এটা বলেন তো, ফাইবার অপটিক কমিউনিকেশনের ডেটা প্রেরণের জন্য আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয় কোনটা? 13 নাম্বারটা বলেন, ফাইবার অপটিক কমিউনিকেশনে ডেটা প্রেরণের জন্য আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয় কোনটা? দেখি বলেন তো, ফাইবার অপটিক কমিউনিকেশনের ডেটা প্রেরণের জন্য আলোর উৎস হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, এটা তো সবাই পারার কথা। এটা আমরা জানি আলোর উৎস হিসেবে এলইডি ব্যবহৃত হয় আর হচ্ছে লেজার ব্যবহৃত হয়, এটা জানা কথা সবারই। ঠিক আছে, এলইডি এবং লেজার থেকে আমরা জানি ডেটা প্রেরণের জন্য আলোক উৎস হিসেবে ব্যবহৃত হয়। ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি কত? তোমরা একটু আগেও সবাই আমাদের পেজে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি উত্তর করেছো। আমি তোমাদেরকে বারবার বলি, পরীক্ষার আগে আমি যে এমসিকিউ গুলা দিই সেগুলা যদি নিজেরা প্র্যাকটিস করে উত্তরগুলা লিখো, তাহলে আহ, অবশ্যই অবশ্যই তোমার অনেক উপকার হবে। ঠিক আছে, আর যারা বই এখনো নিতে পারো নাই, চাইলে বই অর্ডার করে নিয়ে ফেলতে পারবা। নিশ্চিত তোমার পরীক্ষার প্রিপারেশনের আগে যদি তুমি 2-3 দিনও পড়তে পারো, অন্যান্য স্টুডেন্টের চেয়ে অনেক বেশি পরীক্ষা ভালো হবে। চিটাগং যারা আছো তারা চাইলে বুকল্যান্ড লাইব্রেরি চকবাজারে গিয়ে বই নিয়ে ফেলতে পারবা। আর যারা অন্যান্য জায়গায় আছো তারা বই অর্ডার দিতে পারবে এখন। ওকে, আচ্ছা সবাই একটু শুনো। 14 নাম্বার বলো, ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি কত? 14 নাম্বারটা বলার চেষ্টা করো, 14 নাম্বার। ঠিক আছে, এই যে 14 নাম্বারটা বলতে পেরেছো, ধন্যবাদ। 2.45 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ, এটা সবাই একবার কমেন্ট করো, এটা সবাই একবার কমেন্ট করো, সবাই একবার কমেন্ট করো। এটা 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ, সবাই একবার কমেন্ট করো। ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সিটা, ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সিটা সবাই একবার কমেন্ট করে ফেলো। 2.4 থেকে 5 গিগাহার্টজ, যাতে আর জীবনে ভুল না হয়। এটা এগুলা বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার দেখো, এটা কি সুন্দর একটা প্রশ্ন করলো। 15 আর 16 নাম্বার উত্তর, দেখ তার কম্পিউটারে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, ফলে এমন একটা সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটার সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়। এটা একটাই উত্তর হবে, ক্লাউড কম্পিউটিং। কারণ ব্লুটুথে এরকম কোনো ফিচার নেই, ওয়াইফাই তো নাই যে নাই, ওয়াইম্যাক্সে নাই। ক্লাউড কম্পিউটিং মানে হলো কি, দূর থেকে অন্যের
হার্ডওয়্যার সফটওয়্যার প্ল্যাটফর্ম ইউজ করা, দূরে থেকে ইন্টারনেটের মাধ্যমে অন্যের হার্ডওয়্যার ইউজ করা, অন্যের প্ল্যাটফর্ম ইউজ করা, ঠিক কিনা? এটাকে আমরা বলি। আচ্ছা, সবাই এবার পরের প্রশ্নে আসেন দেখি। উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য। এটাও সহজ একটা প্রশ্ন ছিল। দেখেন, উদ্দীপকের কোনো লাইনের ফি এর প্রয়োজন নাই, রক্ষণাবেক্ষণের খরচ নাই। এটা হবে না। ব্যবহারকারীর অতিরিক্ত মূল্য দিতে হয়, এটা ভুল। কেন মূল্য দিব অতিরিক্ত? তুমি যা খরচ করবা তাই মূল্য দিবা, ঠিক আছে? তাহলে উত্তর হবে কোনো লাইন ফির প্রয়োজন হয় না, রক্ষণাবেক্ষণের খরচ নেই। ওকে, সবার কি ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার কিনা? আচ্ছা, 17 নাম্বার বলার চেষ্টা করেন এবার। 17 নাম্বারটা আমার কাছে মনে হয়েছে এবার কোনো না কোনো বোর্ডে আসবে এই প্রশ্নটা। ম্যান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। শুনো, নর্মালি যদি বলে ম্যান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক, ভালো করে কথা শুনেন। যদি পরীক্ষায় বলে ম্যান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক, উত্তর দিবেন 20 ভিত্তিক। কিন্তু যখন এইভাবে মাল্টিপল অপশন দিয়ে আসবে, এটাও মাথায় রাখবেন, ম্যানকে আগে 5 ভিত্তিক বলা হতো। প্রাচীনকালে ম্যানকে বলা হতো 5 ভিত্তিক। সময়ের পর্যায়ক্রমে ম্যান হয়ে গেছে 20 ভিত্তিক। ঠিক আছে, উত্তর হবে 1 আর 3। এটা ভালো করে খেয়াল রাখবেন। তাহলে এখন ম্যানকে আমরা কি বলতে পারবো? 5 ভিত্তিকও বলতে পারবো, 20 ভিত্তিকও বলতে পারবো। কিন্তু পরীক্ষায় যদি সিঙ্গেল অপশন দিয়ে আসে, তখন আমরা 5 ভিত্তিক বলতে পারবো না, তখন আমাদেরকে দাঁড়াইতে হবে 20 ভিত্তিক বা 20 ভিত্তিক। আচ্ছা, এবার দেখেন 38 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 38 নাম্বারটা আমরা এটা অবশ্যই ক্যালকুলেটর করব। কিভাবে করব? পূর্ণাংশকে 2 দিয়ে ভাগ, ভগ্নাংশকে 2 দিয়ে গুণ। কারণ বলা হয়েছে একটা ডেসিমেল সংখ্যা দিয়ে এটার বাইনারি মান কত। তাহলে উত্তরটা এটাই হবে মোস্ট প্রবাবলি। এই যে দেখো, 32 এর নিচে 1, 8 এর নিচে, সরি, এটা হচ্ছে কত? 32। আর হচ্ছে কত? এটা না, মানে আমরা দেখবো যে 37 কিভাবে হয়। দেখো 37, এই যে 32 এর নিচে 1, তারপরে 4, 32 আর 4 36, আর 1 37। তাহলে উত্তর হবে এই যে এটা, খ নাম্বারটা হবে এটা। দেখো, খ নাম্বারটাই উত্তর হবে। ওকে, 32, 4, 37। ওকে, এটাই হবে উত্তর। তোমরা ক্যালকুলেটরে করে দেখবে এগুলো। আচ্ছা, এটা তো একেবারেই সহজ। 19 নম্বর প্রশ্নটা এইরকম প্রশ্ন একটা দুইটা থাকবে প্রত্যেকটা বোর্ডে, দেখবা 2টা 3টা সহজ প্রশ্ন থাকবে, যেগুলাকে তুমি যদি এইগুলা ভুল করাই যাবে না। তোমরা কি করে সহজগুলা তাড়াহুড়া করতে গিয়ে হেমনে দাগাই দাও, একটা জায়গায় আরেকটা দাগাই ফেলো, মানে কারণ প্রেসার হাই থাকে, লো থাকে। দেখো 19 নাম্বার 1 আর 0, 1 আর 0 কে অর করলে একই হবে উত্তর। 1 আর 0 অর করলে একই হবে। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এই যে এই প্রশ্নটা একটু দেখো, আমাদের বইতে এই প্রশ্নগুলো একটু ভুল দেওয়া আছে, চিত্রটা পড়ে নাই, চিত্রটা একটু লিখে নিও। উদ্দীপকটি পড়ো, 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটা নর গেট দেওয়া আছে, দেখো নর গেট, এ নট, বি নট, সি নট দেওয়া আছে, নর গেট দেওয়া আছে। এটার আউটপুট কি হবে? এটার আউটপুট একেবারেই সিম্পল। দেখো, এ নট, বি নট, সি নট এর নর গেট। এই যে নর গেট, নর গেট মানে মর্গানের ল অ্যাপ্লাই করো। তাহলে কি হবে? বারবাক হবে, এটা এন্ড হয়ে যাবে। এই যে এটা এন্ড হয়ে যাবে। তাহলে এ বি সি, এই যে উত্তর হবে ঘ নাম্বার। ঠিক আছে, উত্তর হবে ঘ নাম্বার। সবাই কি বুঝতে পেরেছি? উত্তর হবে ঘ নাম্বার। আচ্ছা, এবার দেখো, তোমাকে পরের প্রশ্নে বলা হয়েছে চিত্রে এক চিহ্নিত গেট পরিবর্তন করে কোন গেট বসালে আউটপুট অর হবে। মানে বলা হয়েছে এই যে এখানে এক্স যে গেটটা আছে, এই যে এই গেটটা, এখানে কোন গেট বসালে এটা অর গেট হবে, অর হবে। এটা বলা হয়েছে, এটা কি গেট হবে, অর হবে। তাহলে এটা স্বাভাবিক। এটা যদি আমরা দেখি ন্যান্ড গেট, প্রথমটা বসে দেখি, এটাতে যদি আমি ন্যান্ড বসাই তাহলে কি দাঁড়ায়? দেখো, এ নট, বি নট, সি নট। এই যে ন্যান্ড গেট বসাইলাম মনে করো এই জায়গায়। তাহলে যদি ন্যান্ড গেট বসাই তাহলে কি দাঁড়াবে? এই যে বি ডাবল বার যোগ সি ডাবল বার, তাহলে বারে বারে কাটা যাবে, তাহলে অর গেট হবে। তাহলে একমাত্র দেখতেছি ন্যান্ড গেট যদি এখানে বসাই তাহলে আমরা অর গেট পাবো। এই প্রশ্নগুলো একটু দয়া করে যদি যারা করতে চান তাদের অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে।
এগুলো ছোটখাটো সিম্পল লজিক বলা হয়েছে, এটা সমীকরণের আউটপুট কি এন্ড। এবার এই জায়গায় আমি কিভাবে কি বসাইলে এই গেটটার জায়গায় আমি কি গেট বসাইলে আমি ন্যান্ড পাবো, মানে কোন গেট বসালে আমি অর হবে, এই যে বলছো অর হবে, তাহলে ন্যান্ড গেট বসাই দেখে ক্যালকুলেশন করে দেখতেছি আমরা। এই যে দেখো ক্যালকুলেশন করে দেখলাম ন্যান্ড বসালে একমাত্র অর। এই যে খুবই সুন্দর একটা প্রশ্ন দেখো, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে, দেখি এটা পারো কিনা। 22 নাম্বারটা সবাই চাইলে ফ্রেন্ডের মেনশন করেও বলতে পারো যে 22 নাম্বারের উত্তর কি হবে। ঠিক আছে, এটা একটু উপকার আর কি, তুমি তোমার বন্ধুদের যখন মেনশন দিবা তখন তোমার নিজেরও লাভ হবে। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে, দেখি পারেন কিনা। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে, ঠিক আছে বলেন। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে বলেন। ওকে, 22-এর গ নাম্বার বলেছে সবাই, ইয়েস। আসলে এটা HTML এর উপাদান বলে, এটা HTML এর উপাদান বলে। সবার ক্লাস ভালো লাগলে একটা লাভ রেখে দেন, সবার ক্লাস ভালো লাগলে একটা লাভ রেখে দেন, আর সে সাথে চেক করেন তো আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে তোমার ফলো দেওয়া আছে কিনা, একটু চেক করে নাও। আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া আছে কিনা চেক করে নাও। তোমাদের পরিচিত 26 এবং 27 ব্যাচের যারা যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের আপকামিং 25শে জুন থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে এই ইনফরমেশনটা দিয়ে দিবে। তোমার ছোট ভাই থাকতে পারে, কাজিন থাকতে পারে, আর যারা চট্টগ্রাম আছে 1 জুলাই থেকে আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে। 1 জুলাই থেকে আমাদের নতুন একদম ব্র্যান্ড নিউ অফলাইন ব্যাচ শুরু হবে, যারা চট্টগ্রাম আছে অবশ্যই পাঠাই দিবে। আচ্ছা, দুটি ওয়েব পেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কি ব্যবহার করা হয়, সবাই বলো। 23 নাম্বার বলো, দুইটি ওয়েব পেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কি ব্যবহার করা হয়। 23 নাম্বারটা বলার চেষ্টা করেন সবাই। দুইটি ওয়েব পেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কি ব্যবহার করা হয় বলেন। ওকে, 23 নাম্বারটা বলেন, দুইটি ওয়েব পেজের জন্য যোগাযোগ স্থাপনের জন্য কি ব্যবহার করা হয়। গুড, যারা উত্তর হাইপার লিঙ্ক দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এই যে উত্তর হবে হাইপার লিঙ্ক, কারণ আমরা জানি দুইটা পেজের মধ্যে যখন লিঙ্ক স্থাপন করা হয় তখন আসলে হাইপার লিঙ্কই ব্যবহৃত হয়। এই যে এই প্রশ্নটা 24 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা 6 নাম্বার প্রশ্নেও আসে এবং বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। শুনো আগে এই প্রশ্ন, এগুলোর জন্যই ক্লাসগুলো করতে হয়। এখানে আমি কয়েকটা ব্যাখ্যা দিচ্ছি শুনেন। যদি বলে ফন্টের বৈশিষ্ট্য কয়টি, ফন্টের বৈশিষ্ট্য হচ্ছে 3টি। কি কি বলেন তো। ফন্টের বৈশিষ্ট্য হলো 3টি। 1 নাম্বার ফন্টের নাম, ফন্টের নেম বাস, কিন্তু নেমকে বলা হয় ফেস, ফেস বলা হয় নেমকে। দেখছেন অপশনে নেমও আছে, তোমাকে কনফিউজ করার জন্য এই কাজটা করছে। ফন্টের ফেস বলা হয় নেমকে। ফন্টের সাইজ আর হলো ফন্টের কালার। তাহলে আমার সাথে সাথে বলো ফন্টের এট্রিবিউট কয়টা, সবাই বলো তো ফন্টের এট্রিবিউট কয়টা। 3টা। কি কি বলেন। ফন্ট নেম বা ফেস, ফন্টের সাইজ, ফন্টের কালার। দেখো এখানে সাইজ, এখানে ফেজ আছে, দেখছো নাম পরিবর্তন করা মানে ফেস পরিবর্তন করা, চেহারা পরিবর্তন করা ফন্টের, এই জন্য উত্তর হবে ফেস। এখানে দেখছেন নেম দেওয়া, অনেকে নেম দাগাই দিবে না বুঝেছি গেলে, নেম হবে না, ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, তার মানে ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের কি করা, ফন্ট ঠিক রাখা, টেক্সটের আকার ঠিক রাখা, টেক্সটের রং ঠিক রাখা। দেখেন 3টাই হবে। টেক্সটের ফন্ট ঠিক করা মানে কোন ফন্টে সে লিখবে সেটাও হবে, টেক্সটের আকার মানে সাইজ কিরকম হবে এটাও হবে, টেক্সটের রং। দেখছেন কারণ কেন, ফন্টের এট্রিবিউটই 3টা। কোন ফন্ট, ফন্ট ফেস কি, এই যে কোন ফন্ট হবে সেটা, ফেস কিরকম হবে, ফন্টের সাইজ কিরকম হবে, দেখছেন ফন্টের কালার কিরকম হবে, এই যে কালার রংটা। ওকে, তাহলে আমরা একটা ওভারভিউ দিব এখন সবাই দ্রুত গতিতে, উত্তর হবে 3টাই। আচ্ছা ফাইন, এবার একটা আমরা ওভারভিউ দিব প্রথম থেকে, আবার আসেন। দেখেন ওয়েবসাইট বলা হয়েছে স্তরে স্তরে, বহু স্তরে, তাহলে এটা হবে হায়ারার্কিক্যাল ভেনু বা ট্রি। আর এখানে একটা ওয়েবসাইটকে আমরা যদি অনলাইনে দেখাতে চাই, ডোমেন নেম রেজিস্ট্রেশন করা বা ওয়েবসাইট হোস্টিং করা। সি ভাষার চলক প্রথমটা হবে, এখানে আন্ডারস্কোর ছিল, আর প্লাস প্লাস এন বা এন প্লাস প্লাস, যাই দেখ এন ইজ ইকুয়াল টু এন প্লাস 1 হবে। আর দেখেন এখানে দেখেন 2 এর জন্য আইসিটি প্রিন্ট হবে, 4-এর জন্য প্রিন্ট হবে, 6-এর জন্য প্রিন্ট হবে। এরপরে ব্রেক পাবে সে, শর্ত মানলে ব্রেকে যেতে পারবে, শর্ত না মানলে ব্রেকে যেতে পারবে না। আর যদি বলা হয় যে শর্ত বাদ দিয়ে দেন তাহলে 5বারই প্রিন্ট হবে জেনারেল নিয়মে। ঠিক আছে, এবার নিচের কোনটিকে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়, ফ্লাইট সিমুলেশন,
আর হচ্ছে টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এনএলপি, ভিশন, পিএলপি, তিনটাই উত্তর হবে। পিএলপি ও উত্তর হবে। এই যে দেখছো প্রায়োরিটাইজড লজিক প্রোগ্রামস বলা হয়, ঠিক আছে। এবার দেখেন রোবট এক্স এর কোন উঁচু নিচু জায়গায় এক্স এর যন্ত্রটি ব্যবহার করা হয় হচ্ছে শিল্প কারখানায়, গৃহ ব্যবস্থাপনায়। হেডার ইনফরমেশন থাকে সিনক্রোনাস, দুইটা হেডার বাইট, দুইটা টেলার বাইট। ফাইবার অপটিক কমিউনিকেশনের ডাটা পাওয়ার জন্য এলইডি আর লেজার ব্যবহৃত হয়। ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনো না কোনো বোর্ড আসবে। এবার 2.45 থেকে 4 গিগাহার্জ থেকে 5 গিগাহার্জ। এবং উদ্দীপকের সার্ভিসটির নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সেই সাথে দেখেন উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য কোনো লাইন ফি প্রয়োজন হয় না, রক্ষণাবেক্ষণের খরচ নেই, কারণ অতিরিক্ত মূল্য দিতে হয়, এটা হবে না। কেন কেন অতিরিক্ত মূল্য দিব? আমি যাই ইউজ করবো তাই মূল্য দিব। ম্যান সংখ্যা পদ্ধতি 5 ভিত্তিক হয়, 20 ভিত্তিক। যখন 20 ভিত্তিক অন্য উত্তর দাগানো যাবে না। এখানে যেহেতু বাধ্য হয়ে দুইটাই দাগাতে হবে, সেহেতু 5 ভিত্তিক ও 20 ভিত্তিক। আর এখানে 37.125 দেখেন, এখানে কিন্তু ক উত্তর হতে পারে, কিন্তু দশমিকের পরের জিনিসটা ভালো করে করতে হবে। 0.125 কে 001, এই জিনিসটা ভালো করে চেক করবেন। এমনি অবহেলা করবেন না, দাম করে উত্তর দেখাই দিবেন না উত্তর দেখানোর আগে, ঠিক আছে। এবার দেখেন পরের প্রশ্নটা, A1 B0, এ অর বি মানে 1 হবে উত্তর। আর এখানে নর গেট ছিল, আমরা ক্যালকুলেশন করলে এন্ড পাই। আর বলা হয়েছে কি, নর গেটের জায়গায় যদি আমরা কোনো গেট বসে তাহলে কোন গেটটা হবে, বলা হয়েছে যে ন্যান্ড গেট হবে। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত HTML এর উপাদান হবে। 23 নাম্বার হবে, দুইটি ওয়েবসাইটের মধ্যে লিংক স্থাপনের জন্য কি ব্যবহৃত? হাইপার লিংক। ফন্টের নাম পরিবর্তন, আমরা জানি ফন্টের 3টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ফন্ট ফেস, ফন্ট সাইজ, ফন্ট কালার। এটা রাজশাহী বোর্ড 2017 আসছে, আমাদের আইসিটি সিকিউ বইতে খুব সুন্দর করে সলভ করা আছে ফন্ট টেকটা। আর ফন্টের টিক করা, ফন্টের আকার ঠিক করা, ফন্টের রং ঠিক করা। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ যাই হোক, ক্লাস কেমন লেগেছে বলো। তোমরা কি আগামীকালকে ক্লাস চাও কিনা সেটা বলো সবাই। আগামীকালকে কি আরো মডেল টেস্ট 6, এই যে 6, 7, 8 এগুলো চাও কিনা? কালকেও দেখি 2-3টা করাই দিতে পারি কিনা। ওকে, দেখি সবাই যারা যারা করতে চান বলেন, যারা যারা করতে চান বলেন, কমেন্ট করেন, শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেন। এগুলা যে কত উপকার হবে, পরীক্ষার আগের দিন এগুলো পেজে খুঁজলেও পাবেন না। ওকে, তাহলে আমরা আগামীকালকে ইনশাল্লাহ মডেল টেস্ট 6, আসলে যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো তারা খুবই উপকৃত হচ্ছ, এবং এটা পরীক্ষার হলে স্যারের কথা মনে পড়বে যে স্যার আপনি যা পড়াইছিলেন সবই তো পারলাম ইনশাল্লাহ। ওকে, আর হচ্ছে বিশেষ করে একটা ইনফরমেশন সবাইকে জানাই দিবা, 26-27 ব্যাচকে অবশ্যই জানাই দিবা, যেহেতু তাদের জন্য একটা সুপার ব্যাচ শুরু হতে যাচ্ছে। তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্টের ধারে কাছেও যারা ছিল তারা জানো ভালো করে আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, এবং স্মার্ট বোর্ডে আমাদের ক্লাসগুলো হয়। আমি যেহেতু ঈদের ছুটিতে আছি, এখানেও আমি চাই যে তোমাদেরকে কিছু পড়াইতে, আসলে পড়াশোনার থেকে যাতে আমার প্রিয় শিক্ষার্থীরা দূরে না যায়, সেই জন্য তোমাদেরকে এখানে আমি ঈদের ছুটিতে হলেও এইভাবেই পড়াচ্ছি। কিন্তু স্মার্ট বোর্ডে অত্যন্ত চমৎকার ভাবে ক্লাসগুলো হবে, তোমরা তোমাদের রিলেটিভদের একদম মন থেকে সাজেস্ট করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আগামীকালকে দেখা হবে নতুন মডেল টেস্ট 6 এবং 7 সলভিংস নিয়ে, ঠিক আছে। ওকে, আর যারা চট্টগ্রাম আছে তারা, আমি তাদেরকে শুধুমাত্র একটা কথাই বলবো, বুকল্যান্ড লাইব্রেরিতে গিয়ে তাড়াতাড়ি বই নিয়ে নাও। তোমার পরীক্ষা অনেক বেশি বেস্ট হবে এই বইগুলা পড়ে পরীক্ষা দিতে গেলে। আর চট্টগ্রাম যারা আছে আমাদের অফলাইন ব্যাচে পড়তে চাই, তাদেরকে তোমরা সাজেস্ট করবা, জুলাইয়ের 1 তারিখ থেকে তাদের জন্য নতুন ব্যাচ শুরু হবে। অনেক ইনফরমেশন দিলাম, ধন্যবাদ। আগামীকালকে ক্লাস হবে আবার, আমি সময় বলে দিব সকালে। আচ্ছা, আসসালামু আলাইকুম।